মান হবে একে অপরের বিপরীত, দিক একই দিকে হবে এবং এরা সদৃশ ভেক্টর হবে এবং এরা সমরৈখিক ভেক্টর। এরা সদৃশ এবং এরা সমরৈখিক। কেন? এই যে আমরা সমরৈখিক ভেক্টরটা শিখি। সমরৈখিক ভেক্টর, সমরৈখিক ভেক্টরটা কি জিনিস? দুই বা ততোধিক ভেক্টর যদি একই সরলরেখা বরাবর কাজ করে তাদেরকে বলা হবে সমরৈখিক ভেক্টর। তারপর তোমরা পড়বে স্বাধীন ভেক্টর, তারপর তোমরা পড়বে স্বাধীন ভেক্টর, অধীন ভেক্টর। হ্যাঁ, স্বাধীন ভেক্টরটা কেন পড়বে এটা হচ্ছে আমাদের একটু লাগবে। স্বাধীন ভেক্টরটা একটু পড়বে তোমরা, স্বাধীন ভেক্টর। তাহলে যদি বলি স্বাধীন ভেক্টর কাকে বলবো, ধরো এ হচ্ছে যদি একটি ভেক্টর হয়, এই ভেক্টরের পাদবিন্দু এই পয়েন্টে আছে, আমি এই পাদবিন্দু যদি এই পয়েন্টে স্থাপন করতে চাই, তাহলে মান এবং দিক অপরিবর্তিত রেখে, অর্থাৎ মান এবং দিক অপরিবর্তিত রেখে দুটি ভেক্টরকে যদি প্যারালাল শিফটিং করা যায় তাহলে সেই ভেক্টরকে স্বাধীন, অর্থাৎ মান এবং দিক অপরিবর্তিত রেখে পাদবিন্দু ইচ্ছা মতো নির্বাচন যদি করা যায় তাহলে সেই ভেক্টরকে আমরা বলবো স্বাধীন। যেমন এই ভেক্টরটা, এটা স্বাধীন ভেক্টর। কেন? এর পাদবিন্দু এখানে, আমি পাদবিন্দু দিয়েছি এই জায়গায়। তাহলে কিভাবে দেব? মান এবং দিক, এটার মান যতটুকু ততটুকুই আমি ড্র করব, ডিরেকশন এই দিক বরাবর আছে এই দিকে দেব। কিন্তু আমি কখনো এইভাবে লিখতে পারবো না, এই পাদবিন্দু এখানে দিয়ে এই দিকে আঁকতে পারবো না। তাহলে মান সমান হলো কিন্তু ডিরেকশন সেম হয়, যার কারণে এটি এটার স্বাধীন ভেক্টর নয়, এটার স্বাধীন ভেক্টর এটি। আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে স্বাধীন ভেক্টর আর এই অধীন ভেক্টরটা শিখবে একটু। অধীন ভেক্টর, অধীন ভেক্টর। তাহলে অধীন ভেক্টর জিনিসটা কি? দেখো, যদি কোনো ভেক্টরের পাদবিন্দু এক জায়গায় অবস্থান হয়, দেখো এই ভেক্টরগুলো অধীন ভেক্টর, অর্থাৎ পাদবিন্দুকে মূল বিন্দু ধরে যদি ভেক্টর অঙ্কন করি, অধীন ভেক্টর। তারপর একটু শিখবে সমতলীয় ভেক্টর, সমতলীয়, সমতলীয়, সমতলীয় ভেক্টর। দুই বা ততোধিক ভেক্টর যদি একই সমতলের মধ্যে অবস্থান করে, দেখো আমি একটা বক্স আঁকলাম, এটি হচ্ছে আমাদের একটা বক্স, বক্সের এটা একটা তল, এটা একটা তল, এটা একটা তল। এই তলের মধ্যে আমি যতগুলো ভেক্টর অঙ্কন করি সব সমতলীয়। এই তলের মধ্যে আমি যতগুলো ভেক্টর অঙ্কন করব এই সবগুলো ভেক্টরকে আমরা কি বলবো? সমতলীয় বলবো। যেমন এই তলের ভেক্টরগুলো এবং এই তলের ভেক্টরগুলো সমতলীয় না। যেমন যদি এরকম কোশ্চেন আসে, এ ভেক্টরটা এক তলে অবস্থিত এবং বি ভেক্টরটা অপর একটি তলে অবস্থিত এবং সি ভেক্টরটা ওই ওই তলের মধ্যেই অবস্থিত, তাহলে বি এবং সি সমতলীয়, কিন্তু এ বি সমতলীয় না এবং এ আর সি সমতলীয় না। আশা করি বুঝতে পারছি। এবার এই ভেক্টরের সংজ্ঞা থেকে সব থেকে বেশি যেটা পড়বে তোমরা, সেটা হচ্ছে শূন্য ভেক্টর আর হচ্ছে একক ভেক্টর। খুব ইম্পর্টেন্ট এটা, সেটা হচ্ছে কি একক ভেক্টর পড়বে, একক ভেক্টর। এইটা দিয়ে আমাদের হচ্ছে প্রচুর পরিমাণ ম্যাথমেটিক্স আসে। ধরো এ যদি একটি ভেক্টর হয়, ধরো 2i ক্যাপ প্লাস হচ্ছে 3j ক্যাপ, তাহলে এটি হচ্ছে ধরো একটি ভেক্টর। একক ভেক্টর আমরা কাকে বলবো? মান শূন্য নয় এরূপ ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করলে যে ভেক্টরটি পাওয়া যায় সেই ভেক্টরটিকে একক ভেক্টর বলা হয়। ধরো এটি যদি এই ভেক্টর হয়, এই ভেক্টরে আমরা মান বের করব কিভাবে? √2i ক্যাপ প্লাস হচ্ছে 3j ক্যাপ, অর্থাৎ 4 প্লাস 3 3 9, অর্থাৎ হচ্ছে 13। তাহলে আমি যদি এই ভেক্টরটাকে, অর্থাৎ এ ভেক্টরটাকে যদি আমি এর মান দ্বারা যদি ভাগ করি, তাহলে আমি যে ভেক্টরটা পাবো, এই এ ভেক্টরটা মূল ভেক্টরটা যেদিকে কাজ করবে আমি সেই দিকে কিন্তু ছোট্ট একটি ভেক্টর পেতে যাচ্ছি। এ ভেক্টর মানে কি? 2i ক্যাপ প্লাস হচ্ছে 3j ক্যাপ ডিভাইডেড হচ্ছে এর মান হচ্ছে √13। এটাকে এভাবে রাখতে পারো, অথবা 2 ডিভাইডেড হচ্ছে কি √13i ক্যাপ প্লাস হচ্ছে 3 ডিভাইডেড হচ্ছে কত? √13j ক্যাপ। তাহলে প্রিয় শিক্ষার্থী, একক ভেক্টর হইতে গেলে এই ভেক্টরটার মান কি হওয়া যাবে না? শূন্য হওয়া যাবে না। মাথায় রাখতে হবে, মান শূন্য নয় এরূপ ভেক্টরকে যদি আমরা তার মান দ্বারা ভাগ করি তাহলে মূল ভেক্টরটা যেদিকে কাজ করবে ওই দিক বরাবর যে একটি ভেক্টর পাওয়া যায় সেই ভেক্টরটিকে আমরা বলবো একক ভেক্টর। যেমন এই ভেক্টরটির এটি হচ্ছে একক ভেক্টর। তাহলে একক ভেক্টর থেকে বিভিন্ন রকম কোশ্চেন আসতে পারে, আমরা সিকোয়েন্স অনুযায়ী দেখবো যে কি কি টাইপের কোশ্চেন আসতে পারে। যেমন মনে করো এটা এ একটা ভেক্টর, এটা বি যদি আমি অপর একটা ভেক্টর নেই, ধরো i ক্যাপ প্লাস হচ্ছে 2j ক্যাপ। এখান থেকে কোশ্চেন আমি দুইটা দেই, ধরো এ ও বি এর লব্ধির সমান্তরালে 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 একক ভেক্টর কত? তাহলে এ ও বি এর লব্ধির সমান্তরাল একক ভেক্টর কত? অথবা 2 নম্বর দিলাম, এ ও বি যে তলে অবস্থিত তার
লব্ধির সমান্তরালে একক ভেক্টর কত? তাহলে এ ও বি এর লব্ধির সমান্তরালে একক ভেক্টর কত, আর এ ও বি যে তলে অবস্থিত তার লব্ধির সমান্তরালে একক ভেক্টর কত? আসো আমরা 1 নম্বরটা সলভ করি। দেখো একক ভেক্টর আমরা কিভাবে বের করি? আমি যদি বলি এ এর একক ভেক্টর কত, এ ভেক্টরকে এর মান দ্বারা ভাগ করব, তাহলে আমি একটা এ ভেক্টরের একক ভেক্টর পেয়ে যাচ্ছি। একক ভেক্টরকে ক্যাপ দ্বারা প্রকাশ করবে। আবার বি ভেক্টরের একক ভেক্টর বের করার রুলস কি? বি ভেক্টরকে তার মান দ্বারা আমরা কি করব? ভাগ করব। তাহলে আমি এই যে বি ক্যাপ ভেক্টর পেলাম, তাই না? আমার এডি কনসেপ্ট। অর্থাৎ কোনো একটি ভেক্টরের একক ভেক্টর বের করতে গেলে ওই ভেক্টরটিকে তার মান দ্বারা আমাদের কি করতে হবে? ভাগ করতে হবে। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা বুঝে গেছো অ্যাকচুয়ালি আমরা একক ভেক্টরটা কিভাবে বের করব। তাহলে দেখো, এখন যদি এ ও বি এর লব্ধির সমান্তরালে একক ভেক্টর বের করতে চাই, তাহলে এ ও বি এর লব্ধি বের করতে হবে। ধরো এ ভেক্টর হচ্ছে এটা এবং হচ্ছে বি ভেক্টর হচ্ছে এটা। আমরা অবশ্যই এটা সামুদ্রিকের সূত্রের সাথে দেখব। তাহলে এ এবং বি ভেক্টরের লব্ধি বের করব কিভাবে? সামুদ্রিক সূত্রের মাধ্যমে বের করতে পারি। তাহলে এটি হচ্ছে সামুদ্রিকের লব্ধি, অর্থাৎ এটা হচ্ছে আর। তাহলে আমরা জানি সামুদ্রিকের সূত্রের মাধ্যমে জানি আর ভেক্টর ইজ ইকুয়াল টু এ প্লাস হচ্ছে বি। তাহলে এটি হচ্ছে, মনে রাখতে হবে, যদি বলে এ ও বি এর লব্ধির সমান্তরাল একক ভেক্টর কত, আগে এ ও বি এর লব্ধি বের করবে। লব্ধি মানে কি? ওই দুটো ভেক্টরকে যোগ করলে লব্ধি পাবে। তারপর তুমি যে ভেক্টরটি পাচ্ছ সেই ভেক্টরটিকে, অর্থাৎ এ প্লাস বি ভেক্টরটিকে এর মান কত? এ ভেক্টর প্লাস হচ্ছে বি ভেক্টর, এই মড চিহ্ন দিলে আমরা হচ্ছে লব্ধির সমান্তরালে একটি একক ভেক্টর পেয়ে গেলাম। ঠিক আছে? কেমনে এটা করবে দেখো, খুব সহজে বের করা যাবে। দুইটা যোগ করবে, তাহলে এটা যোগ করলে কত হবে? 3i ক্যাপ হবে, প্লাস এটা যোগ করলে কত হবে? 5j ক্যাপ হবে। এখন এর মানটা দ্বারা তোমরা ভাগ করবে, 3 3 9, 5 5 25, কাজ শেষ। তাহলে 1 নম্বর সলভ হয়ে গেল। এখন আমরা 2 নম্বর সলভ করব। দেখো 2 নম্বর জিনিসটা কি? এ ও বি যে তলে অবস্থিত তার লব্ধির সমান্তরাল একক ভেক্টর কত? তাহলে এ ও বি যে তলে অবস্থিত, ধরো এ হচ্ছে এ ভেক্টরটা এবং বি হচ্ছে এই ভেক্টরটা। তাহলে এ এবং বি যে তলে অবস্থিত হয়েছে, অর্থাৎ একই তলে আছে, তার যে তলে অবস্থিত তার লব্ধির সমান্তরাল, যে তলে অবস্থিত তার লব্ধির সমান্তরাল। তাহলে এই দুটো ভেক্টর যে তলে অবস্থিত তার লব্ধির সমান্তরাল, অর্থাৎ এই দুটো ভেক্টরকে যদি আমি ক্রস অপারেশন করি, তাহলে আমি যে ভেক্টরটা পাবো সেটা হচ্ছে লম্ব বরাবর। তার লম্ব বরাবর একক ভেক্টর, লম্ব বরাবর এ ও বি যে তলে অবস্থিত তার লম্ব বরাবর দিই বরাবর একক ভেক্টর কত? লম্ব বরাবর। তাহলে এই দুটো এ আর বি যে তলে অবস্থিত তার লম্ব বরাবর একক ভেক্টর বের করতে বলছে, তাই না? তাহলে অথবা যে তলে অবস্থিত তার লব্ধির সমান্তরাল, একই কথা। কিন্তু এই দুটো ভেক্টরকে ক্রস অপারেশন যদি করি, তাহলে আমি একটা ভেক্টর পাবো। ধরো আমি যদি এ থেকে বি ক্রস অপারেশন করি ডান হাতি স্ক্রু নিয়ম অনুসারে, এ থেকে বি যদি একটা ডান হাতকে যদি আমি ঘুরাই, বিদ্যা আঙ্গুলটা তার লব্ধি নির্দেশ করবে। অর্থাৎ এ থেকে বি ক্রস অপারেশন করলে এই ভেক্টরটি পাবো। এই ভেক্টরটি এ এবং বি এর উপর লম্ব আছে আমার কাটটি, তাই না? এটা বের করার জন্য আমাদের কি করতে হবে? ক্রস অপারেশন ধরে নিলাম সেই ভেক্টরটি পাবো, অর্থাৎ এ এবং বি কে ক্রস করলে এই ভেক্টরটি পাবো। এই ভেক্টরটি হবে অ্যাকচুয়ালি এ বি যে তলে অবস্থিত তার লম্ব বরাবর একটি ভেক্টর। তাহলে মিলিত প্রভাবে একটি ভেক্টর, এটাকে আমরা লব্ধিও বলতে পারি। এখন এই ভেক্টরটির একক ভেক্টর যদি আমি বের করতে চাই, এ ক্রস বি ভেক্টরটিকে আমরা তার মান দ্বারা ভাগ করব। ঠিক আছে? মান দ্বারা ভাগ করলে কিন্তু আমাদের একক ভেক্টরটা বের হয়ে আসলো। শুধুমাত্র ক্রস গুণন করতে হবে, ক্রস গুণ করলে যে ভেক্টরটা পাবে তার মান দ্বারা ভাগ করবে। তাহলে বি কেয়ারফুল, যদি বলে এ ও বি এর লব্ধির সমান্তরালে, অর্থাৎ লব্ধি অর্থাৎ যোগ করে দেবে, যে তলে অবস্থিত তার লব্ধির সমান্তরাল বা তার লম্ব বরাবর একক ভেক্টর কত, তখন ক্রস অপারেশন করবে। এটা হচ্ছে যোগ, এটা হচ্ছে ক্রস, এই দুটো কিন্তু মাথায় রাখবে। ঠিক আছে? তার প্রিয় শিক্ষার্থী, আজকে এই পর্যন্ত আমরা রাখলাম। আমরা নেক্সট ক্লাসে আমরা যে বাকি টপিকগুলো আছে, ত্রিভুজ সূত্র, সামুদ্রিক সূত্র, আমরা মোটামুটি, যেহেতু আমাদের ভিডিওগুলো হচ্ছে সিরিজ ভিডিও, একটা করে ভিডিও আমরা মোটামুটি 30 মিনিট করে রাখবো, যেন তোমরা অল্প সময় ব্যয় করে বেশ কিছু ইনফরমেশন মাথার মধ্যে স্টোর করতে পারো। আর দীর্ঘায়িত যখন হয়ে যায় তখন এই ভিডিওগুলো দেখার ইন্টারেস্টও থাকে না, তোমাদেরও অনেক মূল্যবান সময় নষ্ট হয়ে যায়। আমরা চাচ্ছি না তোমাদের মূল্যবান সময়গুলোকে নষ্ট করতে, তোমরা যেন 30 মিনিটের মধ্যে অনেক বেশি ইনফরমেশন মাথার মধ্যে স্টোর করতে পারো এবং বারবার ভিডিওগুলো দেখে দেখে নিজেকে দক্ষ করে তুলতে পারো। তো প্রিয় শিক্ষার্থী, সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আমরা আজকে এই পর্যন্ত রাখছি আর এবং বিদায় নিচ্ছি। এবং ভিডিওটি যদি ভালো লাগে
তাহলে অবশ্যই অবশ্যই তুমি তোমার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না। মনে রাখবে, তুমি যদি তোমার একটা বন্ধুকে উপকার করতে পারো তাহলে দেখবে যে সৃষ্টিকর্তা তোমার উপকার করে দেবে। ঠিক আছে? অতএব তুমি তোমার এই ইনফরমেশনটা যা শিখলে, তুমি যে যেখান থেকেই দেখতেছো ভিডিওটা, অবশ্যই অবশ্যই তুমি তোমার একটা বা দুইটা বা তোমার যে ফ্রেন্ড সার্কেল আছে আশপাশ সবাইকে একটু জানিয়ে দিও যে আমাদের এই চ্যানেলের মধ্য থেকে, অর্থাৎ উজ্জ্বল ফিজিক্স ইউটিউব চ্যানেলের মধ্য থেকে 2023 সালের জন্য আমরা খুব দ্রুত একটা মানে কোর্স লঞ্চ করতেছি, একদম ফ্রি, টোটালি ফ্রি। আমি চাই যে তোমরা সবাই উপকৃত হও। এর জন্য তোমরা অনেক বেশি বেশি লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করবে। ধন্যবাদ সবাইকে।